Hello and salam. আমি সুলতানা রহমান। I want to move with মঞ্জুরুল করিম। মঞ্জুরুল করিম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে অনুসন্ধানী অনুষ্ঠান তালাশের প্রডিউসার, ডিরেক্টর, রিপোর্টার। মঞ্জুরুল করিম একটি নতুন উদ্যোগ নিয়েছে, একটি অনুষ্ঠান করবে মুভ উইথ মঞ্জুরুল করিম। আমি নিশ্চিত এটিও খুব সফল হবে। আমিও মুভ করতে চাই মুভ উইথ মঞ্জুরুল করিম এই অনুষ্ঠানে। আপনাদেরও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কৃতজ্ঞতা তাদের প্রতি যারা ঢাকা থেকে শুরু করে চাঁদপুর, লক্ষ্মীপুর এবং ভোলার চর ফ্যাশন হয়ে চর কুকরিমুকরি পর্যন্ত আমাদের সাথে আছেন। হ্যাঁ, উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে আমরা ভোলায় পৌঁছেছিলাম। সেখান থেকে বাসে করে চর ফ্যাশন থেকে চর কচ্ছপিয়া থেকে রাতের বেলা স্পিড বোটে করে আমরা চর কুকরিমুকরিতে এসে পৌঁছেছি। আরেকটি নতুন সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আমরা নৌকায় উঠে পড়লাম চর কুকরিমুকরিকে নিজেদের মতো করে আবিষ্কার করার জন্য। এই জায়গাটাতে আসলে আপনি যান্ত্রিকতাকে 90% ঝেড়ে ফেলতে পারবেন, আর বাকি 10% ধরুন মোবাইলের নেটওয়ার্ক আর এই যন্ত্রের নৌকা। সবুজে ছাওয়া খাল পেরোতেই অবারিত এক নৈসর্গিক পৃথিবী আমাদের স্বাগত জানালো। শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে পাখি এসে আশ্রয় নেয় এই চরে। সে সময় পুরো বাংলাদেশে নাকি প্রায় 650 প্রজাতির পাখি আসে। তার মধ্যে বেশিরভাগই অবস্থান নেয় ভোলার এসব চরাঞ্চলে। এখানে চতুর্দিকে যেসব দৃশ্য দেখা যায় তার সাথে পুরো বাংলাদেশের অন্য কোথাও এরকম দৃশ্যের বৈচিত্র্য আপনি কখনো পাবেন না। আমার ঠিক পেছনে দেখবেন শত শত গরু দেখা যাচ্ছে, মহিষ দেখা যাচ্ছে। এখানে গরু বা মহিষের চারণভূমি। এইসব এলাকার বা চরে যেসব মানুষ বসবাস করে তাদের জীবিকার স্বার্থে তারা এসব গবাদি পশু লালন পালন করে। এখন জোয়ারের সময় চলছে জন্য চতুর্দিকে পানি, দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ধরা দিতে শুরু করেছে। আমরা যে জায়গাটাতে আছি এইটা কিন্তু বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড। জায়গাটার অবস্থান হলো ভোলা জেলা থেকে যদি আপনি আরও 90 কিলোমিটার বা 100 কিলোমিটার আসেন তাহলে সেই জায়গার নাম হচ্ছে চর ফ্যাশন থেকে যেতে হবে চর কচ্ছপিয়া নামে একটা জায়গায়। চর কচ্ছপিয়া থেকে ট্রলার নিয়ে এখানে আসলে আধা ঘন্টার মতো লাগতে পারে। এখানে জীবনের গল্পটা সকালে উঠে নাস্তা করে সব প্রস্তুতি সম্পন্ন করে অফিস বা ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার মতো নয়, বরং জোয়ারের পানির ওঠানামার সাথে এই জনপদের মানুষের জীবনের গল্পের সম্পৃক্ততাই বেশি। চলুন কথা বেশি নয় বরং ভিন্ন জীবনের বৈচিত্র্য দেখি। এই দ্বীপটির জন্মের ইতিহাস কি? তথ্য বলছে মেঘনার উত্তাল ঢেউয়ের সাথে আসা পলি জমতে জমতে দ্বীপটির জন্ম হয়েছে। সেও শত শত বছরের ইতিহাস। কি হয়েছে? আরে ভাই আমার পেপসি ভয় লাগে। আরে ভাই আমি আর আইতাম না। আরে ভাই ও ভাই এটা কি ধরনের মোবাইল আছে। জীবন যায় যাক, মোবাইলটা বাঁচতে হবে। কাঁকড়া ফল, এটা প্রচুর সুস্বাদু। বিশেষ করে এটা যখন খুব মজা। এই কাঁকড়া ফল খাবা? এটা প্রাকৃতিক কোনো বন নয়, উপকূলের মানুষের জানমাল রক্ষার জন্য পরিকল্পিতভাবে বনায়ন করা হয়েছে।
এই বনে সুন্দরী, গেওয়া, পশুর সহ আরও অনেক ধরনের গাছ আছে। সব মিলিয়ে চর কুকরিমুকরিতে বনায়নের পরিমাণ প্রায় ৮,৫৬৫ হেক্টর। চরের নাম চর কুকরিমুকরি হলো কিভাবে? কথায় কথায় জানা যায় একটা সময় এই চরে শুধু কুকুর আর ইঁদুর চোখে পড়ত। স্থানীয় মানুষদের কাছে তা মেকুর নামে পরিচিত ছিল, আর সেই মেকুর থেকে নাম হয়েছে চর কুকরিমুকরি। এই কথায় কথায় যে ইতিহাস জানা যায় সেটার সত্যতা যাচাই করার অবশ্য কোনো উপায় নেই। বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস্তুহীন মানুষেরা এখানে এসে বসবাস করতে শুরু করে। এভাবেই এটা জনপদে পরিণত হয়। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে উত্তাল মেঘনা আর তুলনামূলকভাবে কিছুটা শান্ত তেঁতুলিয়া নদীর মোহনায় এই চরের অবস্থান। সব মিলিয়ে চর কুকরিমুকরির মানুষের জীবন প্রকৃতির ইচ্ছা অনিচ্ছার উপর অনেকটাই নির্ভরশীল। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রথম ধাক্কাটাই যায় এসব চরের মানুষের জীবনের উপর দিয়ে। ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা দেখেছে এই উপকূলীয় জনপদের মানুষ। সেদিন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর আঘাত এনেছিল, লণ্ডভণ্ড করে দিয়েছিল এখানকার মানুষের সাজানো গোছানো সংসার। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যের মাঝে যেমন তাদের বসবাস, তেমনি প্রকৃতি প্রতি মুহূর্তে তাদের জন্য হুমকিরও কারণ বটে। এত চমৎকার একটা বন, তার ভেতর দিয়ে খাল চলে গেছে, ঠিক একই রকম দৃশ্য তো আপনি সুন্দরবনেও দেখেন। কিন্তু এই জায়গাগুলোতে যদি আপনি আরামকে হারাম করতে পারেন, সত্যি আপনার একটা ভিন্ন অভিজ্ঞতা তৈরি হবে, এটা আমি নিশ্চিত করছি। বারবার যে বলছি প্রমত্তা বা উত্তাল মেঘনা, সেটা আসলে কতটা উত্তাল থাকে। আগের পর্বে যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরিতে করে মেঘনা নদী পাড়ি দেওয়ার দৃশ্য দেখেছেন, তারা কিছুটা আঁচ করতে পেরেছেন। তবে আমার কাছে মনে হয় সেটাও নয়। মেঘনা তার আসল রূপটা দেখায় এই চর কুকরিমুকরির পাশ দিয়ে বয়ে সমুদ্রে গিয়ে পড়ার সময়। দেখতে চান তো? এই হলো উত্তাল মেঘনা। আগে বলেছি আমার দেখা সবচেয়ে প্রমত্তা নদী বাংলাদেশের এই হচ্ছে যে মেঘনা। দূরে আরেকটা চর দেখা যাচ্ছে, ওইটা অলমোস্ট বঙ্গোপসাগরের মধ্যে, সেটার নাম হচ্ছে ঢালচর। আমি একবার হচ্ছে যে এই ঢেউ পাড়ি দিয়ে একটা ডিঙি নৌকাতে উঠে ওই ঢালচরে গিয়েছিলাম, একবার না দুইবার। প্রথমবার যখন গিয়েছিলাম তখন চরের যে আকৃতি দেখেছিলাম, তার পরের বার গিয়ে ঠিক তার অর্ধেক দেখেছি, কারণ সমুদ্রের একেবারে কিনারে ওই চরের অবস্থান, তারপরে গভীর সমুদ্র বলা যায় সেই জায়গাটাতে। আর মেঘনা এই জায়গাটাতে এত বেশি প্রমত্ত হওয়ার কারণ হচ্ছে যে মেঘনা মূলত সমুদ্রের সাথে মিশেছে এই জায়গাটাতে গিয়েই, এবং এখানে প্রচুর বড় বড় ট্রলার চলাচল করে ইলিশ মাছ ধরার জন্য। এখানে প্রচুর মৌসুমে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে। জায়গাটা অন্যরকম, জায়গাটা ভিন্ন রকম। আমি জানি এসব দৃশ্য দেখার পর একদল প্রস্তুতি নিচ্ছে, মনে মনে হয়তো ব্যাগও গুছিয়ে ফেলেছে। আরেক দল ভাবছে, না বাবা, কি দরকার। একটা বিরতি নিচ্ছি। হ্যালো মঞ্জুর চাচু, আমি সব সময় তো ইউটিউব দেখি। আমি তো তোমার নিউ চ্যানেল দেখবো। বেস্ট অফ লাক। 2003 সাল মানুষের সফল এভারেস্ট অভিযানের 50 বছর পূরণ হয় সে বছর। এই গৌরবের খবরে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের একদল তরুণ এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে পাহাড় পর্বত আরোহণ করতে শুরু করেছিলেন। সেই তরুণদেরই একজন মীর শামসুল আলম বাবু। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাবু ভাইকে। বাবু ভাই কেমন আছেন? এই তো ভালো। আমরা এই অনুষ্ঠান শুরু করছি আজকে একটা
স্বপ্ন নিয়ে যে বাংলাদেশের যে পর্যটন শিল্প মানুষের যে একটা জায়গার মধ্যে আটকে থাকতে গিয়ে যে ধরনের এক ধরনের সাফোকেশন তৈরি হয় বা এই সেক্টরটা আসলে অনেক ভেতরে ভেতরে অনেক দূর চলে গেছে। সেই 2003 সাল আর বর্তমানে 2019 সালের শেষের দিকে এসে গেছি আমরা। এতগুলো বছরে আসলে কতটুকু পরিবর্তন হলো এই বিশেষ খাতটাতে বা এই সেক্টরে? বাংলাদেশে অনেক ধরনের অ্যাডভেঞ্চার হতে পারে। আমাদের দেশের পাহাড়গুলোতে নর্মালি মানুষজন ওইভাবে যেত না। 96 সালে যখন শান্তি চুক্তিটা হয়, তারপরে কিন্তু বান্দরবন কিংবা পার্বত্য অঞ্চলগুলোতে আমাদের দেশের লোকজন যাওয়া শুরু করে এবং আমরাও তখন যাওয়া শুরু করি। আমি মূলত ফটোগ্রাফির সূত্রে ওই জায়গায় যাই। এভারেস্ট জয়ের 50 বছর পূর্তি হলো 29শে মে। ওই দিনটা আমাদের দুই বন্ধু, আমার দুই ছোট ভাই ইমরান এবং রিফাত, তারা এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক করে। ঠিক ওই দিনটাই এভারেস্ট বেস ক্যাম্পে ছিল। তো এই খবরটা আমাদের খুব খুব স্ট্রাইক করে, মানে আমাদের খুব অনুপ্রাণিত করে। এবং ইমরান রিফাত ফেরত আসার পরে আমরা একটা ফটোগ্রাফি এক্সিবিশন হলো চারুকলায়, আমরা সবাই ওখানে গেলাম এবং আমরা ওইখানেই সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা দল করব। এবং আমরা একটা দল করলাম বাংলাদেশ এভারেস্ট টিম 1 নামে। এবং আমাদের সেই দলটায় মুসা ইব্রাহিম, এম এ মোহিত, হ্যাঁ, সাদিয়া সুলতানা শম্পা, সিরাজুল হক সাগর, এনাম তালুকদার, সজল খালেদ, এই রকম লোকজন। অনেকেই সেই সময় এটা একটু অন্যরকম, এমনকি এরকম একটা স্বপ্ন নিয়ে এগোনো যায় ফ্যামিলি বন্ধু বান্ধব থেকে শুরু করে, তারা আসলে সেই সময়টা এটা কিভাবে নিচ্ছিল? প্রথমে কিন্তু সবাই আমাদেরকে পাগল বলতো, হ্যাঁ। কিন্তু আমার একটা মনে পড়ে যে এর অনেক বছর আগে 86 সালের দিকে এডমন্ড হিলেরি ঢাকায় ছিলেন। প্রথম যে যার 50 বছর পূর্তি আসলে 2003-এ, উনি কিন্তু ঢাকায় ছিলেন। হ্যাঁ, উনি নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন, ঢাকায় এসেছিলেন। উনি কিন্তু, আমরা তখন ছোট, আমার মনে আছে আমরা স্কুল থেকে গিয়েছিলাম ওনাকে দেখতে। উনি বলেছিলেন যে বাংলাদেশে কেউ এভারেস্টার নাই, বাংলাদেশ থেকে এত কাছে নেপাল, তো বাংলাদেশে কোনো এভারেস্টার নাই কেন? হ্যাঁ, তো পরে আমরা বুঝতে পারি যে আসলে বাংলাদেশ তো সমতল, তো সমতলের লোকজন আসলে পাহাড় মনস্ক না। মানে সমতলের মানুষ যে এভারেস্ট বিজয় করতে পারবে, এভারেস্ট নিয়ে চিন্তা করতে পারবে, পাহাড় নিয়ে চিন্তা করতে পারবে, এইটাই এক ধরনের চ্যালেঞ্জ। আপনার সাথে বহু ঘটনার ভেতর দিয়ে আপনারা গেছেন, অনেক নতুন নতুন অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর ব্যাপারগুলোর মধ্যে দিয়ে গেছেন। আমরা মুভ উইথ মঞ্জুর করিমে বাবু ভাইয়ের সাথে আরও অনেক ঘটনার কথাই জানতে চাই। সামনের দিনগুলোতে আমরা একসাথে কাজ করব। সবশেষ একটা প্রশ্ন বলে শেষ করি, সেটা হলো যে এখন আসলে এই ধরনের অ্যাডভেঞ্চারের জায়গাটাতে বা এক্সপ্লোর বা আবিষ্কারের জায়গা, নেশার জায়গাটা আসলে কোন জায়গায় আছে বাংলাদেশের তরুণ? প্রথম হলো যে এটা এমন একটা জিনিস যে এটা কিন্তু কখনো শেষ নাই। হ্যাঁ, আমাদের 2-3 জন এভারেস্ট জয় করেছে, মেয়েরাও ছিল এর মধ্যে। কিন্তু আবার নতুন কেউ যেতে পারে, অন্যভাবে যেতে পারে, অন্য দিক দিয়ে যেতে পারে, হ্যাঁ, কিংবা অন্য স্টাইলে করতে পারে। এটা একটা, অতএব এটা শেষ না। কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু একই রয়ে গেছে, আগের যে চ্যালেঞ্জগুলো ছিল, বিশেষ করে ইকোনমিক্যাল ব্যাপারটা, যে প্রচুর টাকা লাগে, মানে অনেক কষ্টকর পুরো জিনিসটা, টাকা জোগাড় করাটা। ওই সময় আসলে আপনারা কোন ধরনের চ্যালেঞ্জের ভেতর দিয়ে গেছেন? এখন তো মানুষ জানে যে বাংলাদেশের মানুষ এভারেস্ট জয় করেছে, এটা একটা বড় পাবলিসিটি, এক ধরনের প্রচার আছে, কিন্তু সেই সময়টা তো এরকম ছিল না। আমি যদি আমার প্রথম জীবন এবং এখনকার কথা তুলনা করি, সেই 2003 কিংবা 4 সালের দিকে আমরা যখন প্রথম পর্বতারোহণে যাই, তখন আমরা অ্যাডভেঞ্চার করতে যাই, তখন কিন্তু লোকজন ওই যে বললাম প্রথমে যে বলতো এটা কী হবে, পাগলামি, এটা পাগলামি। হ্যাঁ, এবং আমাদের পিঠে বড় বড় ব্যাগ নিয়ে আমরা যখন হাঁটতাম রাস্তায় প্র্যাকটিসের জন্য, কিংবা টাকা সংকলন করা, ওইটা একটা সমস্যা। বর্ডারে যেতাম, তখন জিজ্ঞাসা করতাম কী ধরনের কাজ এগুলো নিয়ে ঘোরেন কেন? এখন কিন্তু টাকার সমস্যাটা রয়ে গেছে, এখনও রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সুবিধাটা হলো যে বাংলাদেশের প্রচুর মানুষ এখন পাহাড়ে যাচ্ছে, হিমালয়ে যাচ্ছে, অনেক ধরনের যাচ্ছে, মানে ছোট ছোট দল করে যাচ্ছে, অনেকে একা যাচ্ছে। এবং ওই শুধুমাত্র এভারেস্ট নয়, এখন অনেক টার্গেট আছে তাদের, অনেক বাংলাদেশের মানুষ এখন স্কি করতেছে, প্যারাগ্লাইডিং করতেছে, স্কুবা ডাইভিং করতেছে, হ্যাঁ, এবং মানে এই ধরনের প্রচুর স্কাই ডাইভ করতেছে, অনেক কিছু করতেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা এই ধরনের একটা যাত্রা শুরু করতে যাচ্ছি বা আমাদের এই ধরনের অনুষ্ঠান, আপনার কোনো বিশেষ পরামর্শ বা কোনো শুভকামনা আছে কিনা আমাদের জন্য? আমাদের অনেক অ্যাডভেঞ্চার আছে রুট লেভেলে। হ্যাঁ, যেমন সেই আজ থেকে আরও 40-50 বছর আগে মানুষজন হেঁটে এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে পুরো বাংলাদেশ ঘুরে আসে, এরকম লোককে চিনি। সাইকেল নিয়ে ঘুরে গেছে, এরকম লোককে চিনি। তো ওইগুলোকে যদি প্রমোট করা যায়, আমরা তো আছি, আমরা তো অন ফোকাস অন মিডিয়া,
কিন্তু যারা ফোকাস কখনো হয়নি আগেই, অনেক আগের থেকে কাজ করেছে, তাদেরকে যদি ফোকাস করা যায় সেটা একটা বড় ব্যাপার হয়। আর আমরা নিবৃত্তচারী কিছু লোক আছে আমাদের মধ্যে, আমাদের জেনারেশন কিংবা আমাদের পরের জেনারেশন, যারা আসলে খুব একটা আসতে চায় না মিডিয়াতে, যারা খুব একটা বলবো যে মানে প্রচার বিমুখ, তাদেরকে যদি নিয়ে আসা যায় তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। আর আরেকটা কথা বলবো যে অ্যাডভেঞ্চারের অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো লেভেল আছে, অনেকগুলো পর্যায় আছে, অনেকগুলো সেকশন আছে। প্রত্যেকটা সেকশন যদি ধরা যায়, ট্রাভেলিং ক্ষেত্রে তাই, আমরা যদি ট্রাভেলিং করি, ট্যুর করি, দেশের ভিতরে বিভিন্ন জায়গায় যাওয়া, নর্মাল মানুষ যেসব জায়গায় যায় ওইসব জায়গায় না গিয়ে অন্য জায়গায় যারা যায়, অন্য ধরনের অ্যাডভেঞ্চার যারা করে, যেমন অনেকেই আছে শুধু মানে চাঁদ দেখার জন্য লঞ্চে করে এক জায়গা থেকে এক জায়গায় পাড়ি দেয়, কিংবা একটা চরের মধ্যে, রিমোট একটা চরের মধ্যে থাকে, ওই ধরনের ব্যাপারগুলো যদি প্রমোট করা যায়, হ্যাঁ, ওগুলো নিয়ে যদি প্রোগ্রাম করা যায়, সেটাও কিন্তু একটা বড়, আমি বলবো যে মুভ উইথ মঞ্জুরুল করিমের মধ্যে যদি এই ব্যাপারগুলো আসে, এবং কর্পোরেট কিংবা যারা যাদের টাকা পয়সা আছে কিংবা বড় বড় সংস্থাগুলো যদি এগিয়ে আসে, সরকারি সংস্থাগুলো যদি এগিয়ে আসে নানাভাবে কোনোভাবে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকখানি উপকার হয়, অনেক ধরনের আমরা আরও ফাস্ট হয় আমাদের মুভমেন্টটা। বাবু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কথা মাত্র শুরু হলো, আর এরই মধ্যে আমার হাতে MK ব্র্যান্ডের ক্যাপ এসে গেছে, আমাদের নিজস্ব ক্যাপ। আপনাকে এই ছোট্ট উপহারটুকু দিতে চাই। আমাদের গল্প শুরু হলো মাত্র, আশা করছি এই গল্প চলমান থাকবে। বাবু ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠান এবং দর্শকদের পক্ষ থেকে। আর একটা কথা, তার পরামর্শ আমরা মেনে চলার চেষ্টা করব, এবং শেষবারের মতো আমরা সেখানে যেতে চাই যে ভ্রমণের গল্পে ছিলাম। এই যে আপনারা আসছেন বনে জঙ্গলে, যদি আপনার যদি আটকা হয়ে যান তাহলে কি খাই পাইছেন? এটা সুস্বাদু ফল, এটা আটাও আছে, এটা খাওয়ার পর আপনি 3 দিন অন্তত বাঁচবেন, ঠিক আছে? দেখি আমি একটা খেয়ে, অসম্ভব টেস্টি, খুবই টেস্টি। আর যারা আমার সাথে খাচ্ছেন না ওনারা পরে পস্তাবেন, কারণ এরপরে বন শেষ, খাওয়া শেষ। চলে যাচ্ছি চর কুকরিমুকরি থেকে। যাবার আগে একটা কথা বলে যায় যে যারা এই জায়গাটাতে আসতে চান, যারা এই রকম আনএক্সপ্লোরড জায়গাকে এক্সপ্লোর করতে চান, যারা ট্রেডিশনাল ভ্রমণের বাইরে এসে ভিন্ন রকম একটা বাংলাদেশকে আবিষ্কার করতে চান, তারা ঢাকা থেকে আসলে এখানে কিভাবে আসতে পারেন। ঢাকা থেকে যদি আপনি ভোলার লঞ্চে ওঠেন সন্ধ্যার দিকে, তাহলে সকাল নাগাদ আপনাকে ভোলাতে নামিয়ে দিবে শেষ রাতে বা ভোরের দিকে। সেখান থেকে চলে আসবেন বাসে করে বা অন্য যে কোনো ট্রান্সপোর্ট আপনি ব্যবহার করতে পারেন আপনার সুযোগ সুবিধা অনুযায়ী। চর ফ্যাশন থেকে আসতে হবে একটা ঘাটে, তার নাম হচ্ছে চর কচ্ছপিয়া। কচ্ছপিয়া ঘাট থেকে এখানে আসতে 25 থেকে 30 মিনিট, খুব বেশি হলে লাগবে 15 মিনিটে লাগতে পারে যদি আপনি স্পিড বোটে আসেন। তার মানে আপনি লঞ্চে উঠে যদি একটা ঘুম দেন তাহলে ভোলাতে পৌঁছাবেন। ভোলা থেকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে চর ফ্যাশন থেকে চর কচ্ছপিয়া, তারপর চর কুকরিমুকরি। আজ এ পর্যন্তই থাক। পরের পর্বে দেশেই থাকবো নাকি বিদেশে যাব এখনো জানি না, তবে যাবার আগে আপনাদের জন্য প্রশ্ন, চর কুকরিমুকরির আশেপাশে কোন কোন নদী আছে? এই পর্ব প্রচারিত হওয়ার 7 দিনের মধ্যে ভিডিওর নিচে মন্তব্য করতে হবে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজনকে লটারির মাধ্যমে বাছাই করা হবে, আর সেই বিজয়ের জন্য থাকছে দেশের বিখ্যাত ওয়েডিং ফটোগ্রাফার প্রীত রেজার পক্ষ থেকে বিশেষ উপহার। তার কাছ থেকে পাচ্ছেন 2 মাসের বেসিক ফটোগ্রাফি কোর্স ফ্রি। ওয়েডিং ডায়েরি স্টুডিওতে প্রীত রেজার কাছ থেকে নিজের ছবি তুলে নিতে পারবেন, এবং তৃতীয় অপশন হলো অটোগ্রাফ সহ তার নিজের লেখা বই পাবেন। তবে বিজয়ীকে এই 3টির মধ্যে একটিকেই বেছে নিতে হবে। কিন্তু মনে রাখবেন, যা করার তা এই পর্ব প্রচারিত হওয়ার 7 দিনের মধ্যেই করতে হবে। কোনো প্রবাসী যদি এই পুরস্কার পান
তাহলে তার মনোনীত একজন ব্যক্তি তা গ্রহণ করতে পারবেন। আর এই অনুষ্ঠানে আপনার নিজের কোনো ভ্রমণ বিষয়ক ভিডিও পাঠাতে চাইলে মেইল করতে পারেন mkcommunicationsandSolutions@gmail.com এই ঠিকানায়। এবার তাহলে বিদায়।